অনার্স চতুর্থ বর্ষ প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা, আমরা পড়ছিলাম জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি। এই কোর্সটি কোর্স কোড 243103। আমরা আজকে দেখব চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর, এবং আমাদের আজকের পাঠের বিষয় হবে ক্লোনিং ভেক্টর। আমরা তৃতীয় অধ্যায় শেষ করেছি, চতুর্থ অধ্যায় এটা আজকে আমরা দেখব। পুরাটা একটি ক্লাসে আমরা শেষ করতে পারবো না, আমরা দুটি ক্লাসে এই চ্যাপ্টারটি শেষ করব। সেখানে আমরা আজকে প্রথম দেখব ক্লোনিং ভেক্টর সম্পর্কে ডিটেলস। তো ভেক্টর জিনিসটা কি এইটা আগে আমরা দেখি। যে ডিএনএ অণুর সাথে অন্য জীব হতে আহরিত কাঙ্ক্ষিত ডিএনএ বা জিন অনুখণ্ড সন্নিবেশ করার পর উহা তা বিশ্বস্ততার সাথে বহন ও অনুলিপন করে তাকে ভেক্টর বলে। এটা তো আমি বইয়ের ভাষা বললাম। সহজ কথায় আমরা যেটা বুঝি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়োটেকনোলজিতে ভেক্টর বলতে আমরা বুঝি যে এমন একটা ডিএনএ খণ্ড বা এমন একটা ভেহিকল বাহক যে আমার কাঙ্ক্ষিত ডিএনএটাকে বহন করতে পারবে এবং পরবর্তীতে সে ওই ডিএনএটার অসংখ্য কপি তৈরি করতে পারবে। এমন কোনো অংশকে আমরা বলছি ভেক্টর। তো সাধারণত আমরা প্লাজমিড কথাটার সাথে খুবই পরিচিত, এবং এই প্লাজমিডকেই আমরা ভেক্টর হিসাবে বলে থাকি। প্লাজমিডটা হচ্ছে ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ ছাড়াও ওর ভেতরে যে দ্বিসূত্র গোলাকৃতির আরেকটি ডিএনএ থাকে, সেই অংশটাকে বলা হয় হচ্ছে প্লাজমিড। ওই জিনিসটা আমার কাঙ্ক্ষিত যে ডিএনএ সেটা বহন করতে পারে এবং বিশ্বস্ততার সাথে অনুলিপন অর্থাৎ রেপ্লিকেশন, তার কপি তৈরি করতে পারে, এজন্য তাকে বলা হয় ভেক্টর। তো একটি ভেক্টর হতে হলে তার কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। বৈশিষ্ট্যগুলো কি আমরা দেখি। অবশ্যই আকারে ছোট হতে হবে। কেন আকারে ছোট হতে হবে? কারণ এই ভেক্টরটার ভেতরে আমি আমার কাঙ্ক্ষিত ডিএনএ ঢোকানোর পর তার যে সাইজটা হবে, সেই সাইজ যদি অনেক বেশি বড় হয়ে যায় তাহলে সাধারণত সে কোনো সেল, ভেক্টরটাকেও তো আবার আমার আরেকটা হোস্টের মধ্যে ঢোকাতে হবে, পোষক কোষের মধ্যে দিতে হবে, সেই পোষক কোষ সেটাকে ক্যারি করতে পারবে না। এজন্য অবশ্যই একটি আদর্শ ভেক্টরের বৈশিষ্ট্য হচ্ছে সেটা আকারে ছোট হবে, যাতে খুব সহজেই আমি ভেক্টরটাকে ট্রান্সফর্ম করতে পারি। সেকেন্ড, যেটা দ্রুত বিভাজন ক্ষম হতে হবে, অর্থাৎ সে খুব দ্রুত রেপ্লিকেট করতে পারবে। মাল্টি ক্লোনাল কর্তন সাইট, এই জিনিসটা কি? মাল্টি কথার শব্দের সাথে আমরা পরিচিত। মাল্টি মানে অনেক, অর্থাৎ ওই ভেক্টরের মধ্যে অনেকগুলা কর্তন অংশ থাকবে, অর্থাৎ অনেক ধরনের রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা যাবে এমন অংশ থাকবে, যেটাকে বলা হচ্ছে মাল্টিপল ক্লোনিং সাইট। সংক্ষেপে আবার অনেক সময় MCSও বলা হয়ে থাকে। তো এখানে কি হয় যে কাটতে পারলে কি হবে, ওই অংশে আমার যে কাঙ্ক্ষিত ডিএনএ, সেই ডিএনএটাকে সেখানে আমি ইনসার্ট করতে পারবো, এবং ওই ধরনের সাইটগুলোকে আমরা বলছি হচ্ছে মাল্টিপল ক্লোনাল কর্তন সাইট। মার্কার মানে হচ্ছে আমি একটা চিহ্ন দিলাম, এমন একটা চিহ্ন যে চিহ্ন দিয়ে আমি সেটাকে আইডেন্টিফাই করতে পারি। ভেক্টরের মধ্যেও এরকম মার্কার থাকতে হবে। সেই মার্কারটা কীরকম? যে আমি যে আমার ডিএনএটা ঢুকিয়েছি, সেই ডিএনএটা আসলেই ভেক্টর ক্যারি করছে কি করছে না, সেই জিনিসটা বোঝার জন্য ভেক্টরের মধ্যে এমন কিছু অংশ থাকবে। সাধারণত এরা কালার চেঞ্জের মাধ্যমে আমার এই মার্কারগুলা দ্বারা আমরা বুঝতে পারি যে আমার কাঙ্ক্ষিত ডিএনএ সেখানে আছে কি নাই। এ সম্পর্কে আমরা ডিটেলস আরও দেখব। প্রারম্ভিক ও সমাপ্তিকরণ সাইট। কিসের প্রারম্ভিক ও সমাপ্তিকরণ সাইট? তাই তো, এটা হচ্ছে আমি এই প্রক্রিয়ার মূল বিষয়টা হচ্ছে আমার কপি তৈরি করতে হবে, অর্থাৎ রেপ্লিকেশন হতে হবে, এবং রেপ্লিকেশন শুরু এবং শেষের একটা অংশ থাকতে হবে, যেটাকে বলা হচ্ছে প্রারম্ভিক ও সমাপ্তিকরণ সাইট, যেটাকে অরি অঞ্চল বলা হয়। অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি অঞ্চল।
এইটা হচ্ছে আমার আদর্শ ভেক্টরের বৈশিষ্ট্য। তো এখন আমরা যেটা দেখব ভেক্টরের প্রকারভেদ। প্রধানত এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লোনিং ভেক্টর, ক্লোন অর্থাৎ কপি তৈরি করবে। কিসের কপি তৈরি করবে? আমার যে কাঙ্ক্ষিত ডিএনএ, শুধুমাত্র ডিএনএর কপি তৈরি করবে, অর্থাৎ জিনটাকে সে শুধুমাত্র কপি করবে। এ ধরনের ভেক্টরকে বলা হচ্ছে ক্লোনিং ভেক্টর। আর আরেকটা হচ্ছে এক্সপ্রেশন বা ট্রান্সফার ভেক্টর। এক্সপ্রেশন অর্থাৎ কোনো কিছু প্রকাশ করবে। তা আমরা জানি যে ডিএনএর ভেতরে যে জিনটা থাকে তার আলটিমেট প্রকাশটা হচ্ছে প্রোটিন তৈরি করা, অর্থাৎ প্রোটিন তৈরি করতে পারলেই সে সেটাকে প্রকাশ করতে পারবে। তো এক্ষেত্রে যেসব ভেক্টর প্রোটিন তৈরি করবে, অর্থাৎ কোষের মধ্যে আমার যে কাঙ্ক্ষিত উপাদানটা থাকবে সেই উপাদানটা তৈরি করতে পারবে, এরকম ভেক্টরকে বলা হচ্ছে এক্সপ্রেশন ভেক্টর। আমরা আমাদের আজকের লেকচারে ক্লোনিং ভেক্টর সম্পর্কে ডিটেলস দেখব, আর এক্সপ্রেশন বা ট্রান্সফার ভেক্টর এটা আমরা নেক্সট যে লেকচারটা থাকবে সেখানে দেখব। আমরা এখন দেখি ক্লোনিং ভেক্টরের মধ্যে কি কি ভেক্টর আমরা এখানে দেখব আজকে। প্লাজমিড ভেক্টর প্রথম এবং সবথেকে জনপ্রিয় যে ভেক্টরটা সেটা হচ্ছে প্লাজমিড। এখন অবশ্য অন্য ভেক্টরও ব্যবহার করা হয়, আধুনিক হয়েছে, অনেক বেশি উন্নত যেগুলো থাকবে আমরা তো সেগুলোই ব্যবহার করব। তবে একেবারে প্রাথমিক স্টেজের প্রথম যেই ধরনের ভেক্টরগুলো ব্যবহার করা হতো তার মধ্যে অন্যতম হচ্ছে প্লাজমিড ভেক্টর। ব্যাকটেরিওফাজ ভেক্টর, ফাজমিড ভেক্টর, কসমিড ভেক্টর, ইস্ট আর্টিফিশিয়াল ভেক্টর, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম ভেক্টর। এই যে 1 2 3 4 5 6 এই 6টি ভেক্টর সম্পর্কে ডিটেলস আজকের লেকচারে আমরা দেখব। আর এক্সপ্রেশন ভেক্টরের মধ্যে কি কি আছে আমরা একটু এই ক্লাসে দেখি, কিন্তু নেক্সট ক্লাসে আমরা এটা ডিটেলস দেখব। প্লাজমিড পিএসভি 240 ভেক্টর, ফুলকপির মোজাইক ভাইরাস ভেক্টর, ব্যাকুলোভাইরাস পতঙ্গ কোষের ভেক্টর, অ্যাডিনোভাইরাস ভেক্টর, টিআই প্লাজমিড ভেক্টর, শাটল ভেক্টর। তো এই ভেক্টরগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা শুরু করব ক্লোনিং ভেক্টর দিয়ে। প্লাজমিড ভেক্টর, প্লাজমিড কি এটা তো আমরা আগেই বলেছি যে ব্যাকটেরিয়ার কোষের যে নিজস্ব জিনোম থাকবে বা ডিএনএ থাকবে সেটার বাইরেও যে ক্ষুদ্র বৃত্তাকার আত্মপ্রজননশীল অর্থাৎ নিজে নিজেই অনুলিপনশীল এমন অংশ পাওয়া যাবে, তাকে বলা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড ভেক্টরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে PBr322। এটা হচ্ছে প্রথম সফলভাবে আবিষ্কৃত যে ভেক্টরটা সেইটা। আর এর পরবর্তীতে এটাকে একটু মডিফাইড করে যেটা তৈরি করা হয়েছে সেটা PBr327। এখন এই PBR এই জিনিসটার অর্থটা কি এটা আমরা একটু দেখি। পি প্লাজমিডকে রিপ্রেজেন্ট করছে, বি বলিভার। এই প্লাজমিডটা যে আবিষ্কার করেছে দুজন বিজ্ঞানী, তার একজন হচ্ছে বলিভার আর আরেকজন হচ্ছে রডগ্রেস। এই দুজনের নামের প্রথম অক্ষরকে এখানে ব্যবহার করা হয়েছে। আর 322 আর 327 এগুলো হচ্ছে এদের মানে ওই ল্যাবে এই প্লাজমিড আবিষ্কার হয়েছে যেই তার যে একটা সংখ্যা, যে এরপরে এইটা এরপরে এইটা, ঠিক সেই সংখ্যাটাকেই এখানে রিপ্রেজেন্ট করছে। তার মানে 322তম যেই আবিষ্কারটা সেটাই কিন্তু পারফেক্ট হয়েছে প্রথম। এটা ছাড়া আর কি আছে প্লাজমিড ভেক্টরের মধ্যে? পাক ভেক্টর আছে। পাক শব্দের অর্থটা কি? পিতে প্লাজমিড এটা তো আমরা জানি, আর ইউসি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে এই পাক ভেক্টরটি আবিষ্কৃত হয়েছে, সেজন্য এটাকে বলা হয় পাক ভেক্টর। টিআই ভেক্টর, আরআই ভেক্টর, একটা আমরা দেখব। তো প্লাজমিড ভেক্টরের মধ্যে আমরা PBr322 এইটাকে দেখব। এইটা একটি আদর্শ ভেক্টর, অর্থাৎ আদর্শ ভেক্টরের যে বৈশিষ্ট্য সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে আছে, এজন্য এটাকে বলা হচ্ছে আদর্শ ভেক্টর। তো দেখি আমরা কি কি বৈশিষ্ট্য এখানে আছে। এটা হচ্ছে 4363 বেজ পেয়ারের একটি সার্কুলার প্লাজমিড। অর্থাৎ কোনো কোনো বইয়ে অবশ্য তোমরা দেখবা যে
4362 আছে, এটা কোনো ভুল না, মোরাললেস এরকমই থাকবে সব জায়গায়। তো এই বেস পেয়ারের একটা ভেক্টর, অর্থাৎ সাইজটা খুব বেশি বড় না। ওই যে আমরা আদর্শ ভেক্টরের যে বৈশিষ্ট্যগুলো পড়ে আসছি তার সবগুলো এর ভেতরে থাকবে। ওরি অঞ্চল, অরিজিন অফ রেপ্লিকেশন, আমি বলেছি যে রেপ্লিকেশনটাই হচ্ছে এখানকার মূল বিষয়, অর্থাৎ আমার কপি তৈরি করতে হবে, সেজন্য অবশ্যই রেপ্লিকেশন শুরুর যে অঞ্চলটা সেটা থাকতে হবে। এখানে যদি দেখো, এটা হচ্ছে এই ছবিটার মধ্যে ওরি অঞ্চলটা এখানে রিপ্রেজেন্ট করছে। অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন মার্কার, এই যে মার্কার বলেছিলাম না আমি যে পরবর্তীতে বলবো, তো মার্কার জিনিসটা হচ্ছে যে আমাকে আইডেন্টিফাই করতে সহায়তা করবে। এখানে আমরা দুটো অঞ্চল দেখছি, একটা হচ্ছে অ্যাম্পিসিলিন আর একটা হচ্ছে টেট্রাসাইক্লিন। অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, অর্থাৎ এই প্লাজমিড ভেক্টরটি বা এই প্লাজমিডটি এই দুই ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখায়, অর্থাৎ এই ধরনের যেই অ্যান্টিবায়োটিক তার ভেতরে এই প্লাজমিডটি গ্রো করতে পারে, তার বংশ বিস্তার করতে পারে, এটা হচ্ছে এর সাধারণ দশা। কিন্তু এর কি আছে, 29টি রেস্ট্রিকশন কর্তন অঞ্চল আছে। তার মধ্যে যদি আমরা দেখি অ্যাম্পিসিলিনের মধ্যে অনেকগুলো আছে, তার ভেতরে এখানে দেখো PST1, PVU1, এই দুটোর কথা যদি আমরা বলি, তাহলে দেখো এই দুটো এনজাইম দিয়ে যদি কাটি, তাহলে অ্যাম্পিসিলিন অংশে কাটছে এবং সেই অংশে আমি কি করতে পারবো, আমার কাঙ্ক্ষিত ডিএনএটাকে ইনসার্ট করতে পারবো। যখন আমি এইটা ইনসার্ট করব, তখন কিন্তু অ্যাম্পিসিলিন তার যে কাজটা করতো সেই কাজটা সে করতে পারবে না, অর্থাৎ অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স ছিল। যদি এই ব্যাকটেরিয়া যে প্লেটে গ্রো করবে সেখানে যদি অ্যাম্পিসিলিন আমি অ্যাডও করি, সে সেটাতে রেজিস্ট্যান্ট থাকবে, অর্থাৎ গ্রো করতে পারবে। কিন্তু যদি আমার ফরেন ডিএনএ বা কাঙ্ক্ষিত ডিএনএটা এই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স অঞ্চলে আমি ইনসার্ট করি, তাহলে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স সে হারিয়ে ফেলবে, অর্থাৎ অ্যাম্পিসিলিন যেখানে থাকবে সেখানে সে গ্রো করতে পারবে না। অর্থাৎ আমি একটা মার্কার পেলাম, যে আমি আইডেন্টিফাই করতে পারছি যে আমার কাঙ্ক্ষিত ডিএনএ এখানে ইনসার্ট হয়েছে কি হয়নি। এটা ছাড়া আর কি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটতে পারবো, ইকো R1, CL A, HIND3 আর বাম H1। এইটা দেখো, বাম H1 বা সেল, এই দুটো রেস্ট্রিকশন এনজাইম কোন অঞ্চলে কাটবে, টেট্রাসাইক্লিন, ঠিক অ্যাম্পিসিলিনের মতন। অর্থাৎ এই দুটো যে কোনো একটা দিয়ে যদি আমি কাটি এই অঞ্চলটা এবং আমার কাঙ্ক্ষিত ডিএনএটা যদি এখানে ইনসার্ট করি, তাহলে সে টেট্রাসাইক্লিনের প্রতি যে তার রেজিস্ট্যান্সই ছিল সেটা সে হারিয়ে ফেলবে এবং সহজেই আমি আইডেন্টিফাই করতে পারবো আমার কাঙ্ক্ষিত ডিএনএ এখানে আছে কি নাই। ক্লোরেমফেনিকল প্রয়োগের সংখ্যা বৃদ্ধি, এইটা কি জিনিস, এই যে একটা ফরেন অংশ বা ডিএনএর যে অংশটা যখন আমি এর ভেতর ইনসার্ট করব, তখন এর সাইজটা কিছুটা বড় হয়ে যায়। যখন বড় হয়ে যায় বা সেখানে আসার পরে এর সংখ্যাটা কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হতে সময় লাগে, অর্থাৎ স্লো হয়ে যায়। যেন স্লো না হয়, সংখ্যাটা খুব দ্রুত এবং অনেক কপি তৈরি করতে পারে, সেজন্য এখানে যদি এই কেমিক্যালটা যোগ করি তাহলে খুব সহজেই এর সংখ্যাটা বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা প্লাজমিড ভেক্টরের মধ্যে আরেকটা আমরা বলেছিলাম PBr327, এইটা আর PBr322-র মধ্যে মূল পার্থক্য হচ্ছে যে PBr327 অর্থাৎ 327 যেটা, সেটা একটু আকারে ছোট, এবং PBr322 এটা শুধুমাত্র প্রোক্যারিওটে ক্লোন করতে পারত, কিন্তু PBr327 এটা প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটস উভয় ধরনের প্রাণী বা আমরা বলবো যে কোষেই সে ক্লোন করতে সক্ষম। এবং যেহেতু এর সাইজটা ছোট হয়েছে, যার কারণে সে একটি বড় খণ্ডের ডিএনএ তার ভেতরে যুক্ত করতে পারে, এবং সাধারণত প্লাজমিড ভেক্টরগুলা 10 KB পর্যন্ত ডিএনএ ইনসার্ট করা সম্ভব। এখন আসি পাক তো আমরা আগেই শিখে এসেছি, পি হচ্ছে প্লাজমিড আর ইউসি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এটা একটা পাক ভেক্টর, আমরা যেটা উদাহরণ হিসেবে দেখব পাক
19। প্লাজমিডটাকে আরেকটু উন্নত করে এই ভেক্টরটা তৈরি করা হয়েছে। তো এখানে আমার প্লাজমিডের আগের যেই ফাংশনগুলা বা যেই অঞ্চলগুলা ছিল এখানে তার অনেক কিছুই আমরা দেখতে পারবো। যেমন এখানে আমরা এর সাইজটা আগেরটার থেকে কমে গিয়েছে, প্রায় অর্ধেকে চলে এসেছে, অর্থাৎ সাইজটা আরও ছোট হয়েছে, যেটা আমার আদর্শ ভেক্টরের অন্যতম বৈশিষ্ট্য। 2686 বেস পেয়ারের একটি ভেক্টর এটি। এখানে অবশ্যই অরিজিন অফ রেপ্লিকেশন আছে, আর আছে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স, যেটা আমরা আগেরটাতেও দেখে এসেছি। কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে এই ল্যাগ জেড জিন। এইটা হচ্ছে এই পাক ভেক্টরের অন্যতম বৈশিষ্ট্য। এবং পলিলিঙ্কারের অর্থটাও মাল্টিপল ক্লোনিং সাইটের মতন, অর্থাৎ হচ্ছে এখানে রেস্ট্রিকশন এনজাইম থাকে অনেক ধরনের, এবং এই অঞ্চলে আমি যদি কাটি তাহলে ল্যাগ জিনের ফাংশনের উপরে ভিত্তি করে আমি এটাকে স্ক্রিনিং বা আমি এটাকে আইডেন্টিফাই করতে পারবো। সেটা কেমন? যখন এখানে কোনো ধরনের ফরেন ডিএনএ ইনসার্ট করা হবে না, তখন ল্যাগজেড জিনটা অ্যাক্টিভ থাকে। তখন কি হয়, এই ল্যাগজেড জিন গ্ল্যাকটোসাইডেস এক ধরনের উপাদান তৈরি করে, যার ফলে এই ব্যাকটেরিয়া যেখানে গ্রো করে সেখানে ব্লু কালারের কলোনি তৈরি হয়। কখন? যখন এর ভেতরে কোনো বহিরাগত ডিএনএ থাকবে না। কিন্তু এই ল্যাগজেডের পলিলিঙ্কার অঞ্চলটার এখানে যদি কেটে আমি আমার কাঙ্ক্ষিত ডিএনএটাকে ইনসার্ট করি, তাহলে ল্যাগজেড তার কার্যকারিতা হারাবে, অর্থাৎ সে যে ব্লু কালারটা তৈরি করত সেটা আর তৈরি করতে পারবে না। তখন সেটা সে হোয়াইট কালার তৈরি করবে। অর্থাৎ আমি খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে আমার কাঙ্ক্ষিত ডিএনএ এখানে আছে কিনা। অর্থাৎ এই ল্যাগজেড জিনের উপস্থিতি বা কার্যকারিতা বা অকার্যকারিতার উপরে ডিপেন্ড করে আমরা এই ধরনের কলোনি দেখতে পাবো। যেখানে হোয়াইট কলোনি মানেই আমার কাঙ্ক্ষিত ডিএনএ এখানে ইনসার্ট হয়েছে, কিন্তু ব্লু কলোনি অর্থ হচ্ছে আমার সেখানে কাঙ্ক্ষিত ডিএনএটি নাই, অর্থাৎ সেখানে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়নি, ভেক্টরটি আমার ডিএনএটি গ্রহণ করতে পারেনি। অর্থাৎ স্ক্রিনিংটা খুব সহজ। কিন্তু প্লাজমিডের আকারটা বড় ছিল, যেটা আমরা প্লাজমিড 322 পড়েছি, সেখানে ওর আকারটা বড়, এটা একটা অসুবিধা। ওইটার তুলনায় এটা আবার অনেক বেশি বড় জিন ইনসার্ট করতে পারে, এইটার কপি সংখ্যাটা অনেক, খুব দ্রুত কপি তৈরি করতে পারে। আগেরটা আমরা বলেছিলাম 10 কেবি পর্যন্ত ডিএনএ ইনসার্ট করা যায়, কিন্তু এখানে 15 কেবি পর্যন্ত ডিএনএ ইনসার্ট করা যায়। তাহলে এটা হচ্ছে আমার অন্যতম একটা সুবিধা। এখন আমরা দেখব টিআই প্লাজমিডটা মূলত টিউমার সৃষ্টি করতে পারে এরকম একটি জিন এর ভেতরে থাকে, টিডিএনএ রিজনের ভেতরে। তো এইটার মূল বিষয়টা হচ্ছে যে উদ্ভিদের দেহে এটা হচ্ছে গল সৃষ্টি করে, অর্থাৎ গুটির মতন সৃষ্টি করে। আমরা জানি টিউমার কোষটা কিরকম, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে সেখানে একটা মাংসপিণ্ডের মতন তৈরি হয়, তখন আমরা তাকে বলি হচ্ছে টিউমার। ঠিক টিউমার থেকে পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। তো এখানেও ঠিক তেমনই, যে আমার যে কাঙ্ক্ষিত ডিএনএ সেটা যদি আমি এই টিআই প্লাজমিডের টিডিএনএ রিজনে ঢুকিয়ে দিই, তাহলে সে কি করবে, সে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন অর্থাৎ অনেক কোষের কপি তৈরি করবে। অর্থাৎ সেখানে আমার কাঙ্ক্ষিত ডিএনএটা ইনসার্ট করে দিলে সেটারও আমি অনেক কপি পাবো। এটাই হচ্ছে এইটার মূল বিষয়টা। তো এখানে টিআই প্লাজমিড সেটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফেসিয়েন্স যেই ব্যাকটেরিয়াটা আছে সেটা থেকে এটাকে কালেক্ট করা যাবে। এর কি কি অংশ আছে আমরা দেখি। অবশ্যই রেপ্লিকেশনের জন্য আমার অরিজিন অফ রেপ্লিকেশন লাগবে। এখানে লেফট বর্ডার এবং রাইট বর্ডার, এই দুটোর মাঝখানে থাকে হচ্ছে টিডিএনএ রিজন, যেখানে আমি আমার ফরেন ডিএনএটা ইনসার্ট করতে পারি। আর আরেকটা জিন আছে এখানে ভেরুলেন্স রিজন, অর্থাৎ হচ্ছে ভাইরাস যে প্রপার্টিগুলা থাকে তার ভেতরে সেই ধরনের কার্যক্রমটা এটা সে করতে পারবে। আর আরেকটা বলেছিলাম আরআই প্লাজমিড যেটা, সেটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজিনস, এই ধরনের ব্যাকটেরিয়ার ভেতরে এটা পাওয়া যায়। তো
এ পাশে যেই অঞ্চলগুলো দেখেছি এখানেও আমরা মোটামুটি সেম দেখব। দেখো অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে, তারপরে ভাইরাস প্রপার্টিসের যে অঞ্চলটা সেটা থাকবে, লেফট বর্ডার থাকবে, রাইট বর্ডার থাকবে, টি রিজন থাকবে। তাহলে মোটামুটি অনেকটাই একই, শুধুমাত্র টি ডিএনএ রিজনের মধ্যে এদের কিছু জিন্স আছে সেগুলো একটু ডিফারেন্ট, মূলত এখানটাতে এদের পার্থক্যটা দেখা যায়। পরবর্তীতে আমরা যেটা দেখব, এই ছবিটা যদি আমরা দেখি, আশা করি এই ছবিটা সবাই চিনো। হ্যাঁ, এটা একটা ব্যাকটেরিওফাজ। দেখি ব্যাকটেরিওফাজ ক্লোনিং ভেক্টরস যেটা থাকবে, এইটা আগের ভেক্টরের যে অসুবিধাগুলো ছিল সেগুলোকে আমরা আরেকটু ডেভেলপ করতে পারবো। এটা হচ্ছে 49 কিলো বেস পেয়ারের একটা ভেক্টর। এর 3' এবং 5' এন্ডস যেটা থাকে তার দুই প্রান্তে 12 বেস পেয়ারের একটা সিকোয়েন্স থাকে যেটাকে বলা হচ্ছে কস সাইট, এবং এই সিকোয়েন্সটাই হচ্ছে এই ব্যাকটেরিওফাজের অন্যতম বৈশিষ্ট্য এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এটা কস সাইডটা হচ্ছে এমন একটা অংশ যেটা হচ্ছে যে দুই সাইডের 5' প্রান্ত বা 3' প্রান্ত, এই দুটো প্রান্তে এদের দুটো স্টিকি এন্ড থাকে। স্টিকি এন্ড কি জিনিস সেটা তো আমরা আগেই শিখেছি রেস্ট্রিকশন এনজাইমের যখন পড়েছি তখন। অর্থাৎ এমন দুটো সিকোয়েন্স থাকে যে পরস্পরের কমপ্লিমেন্টারি থাকে। অর্থাৎ সেটা যদি সোজা থাকে, পরবর্তীতে যখন সে গোলাকৃতি ধারণ করে তখন ওই 5 প্রান্ত এবং 3 প্রান্ত পরস্পরের সাথে স্টিকি এন্ড এবং কমপ্লিমেন্টারি হওয়ার কারণে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে সার্কুলার ডিএনএ তৈরি করতে পারে। কারণ আমরা জানি যে ব্যাকটেরিওফাজের হেডের ভেতরে যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএটি থাকে সেটা হচ্ছে লিনিয়ার ডিএনএ, অর্থাৎ সার্কুলার থাকে না, গোলাকৃতির থাকে না, লম্বা থাকে। কিন্তু যখন আমার ক্লোনিং ভেক্টর হিসাবে সে কাজ করবে তখন অবশ্যই তাকে সার্কুলার হতে হবে, যার কারণে এই প্রপার্টিসটি অর্থাৎ এই কস সাইটটি এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। ব্যাকটেরিওফাজের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে ল্যামডা আর একটা হচ্ছে M13 দুটোই। তবে ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে ল্যামডাটাই হচ্ছে সব থেকে বেশি ব্যবহার করা হয়। তো এখানে যেটা দেখা যায় যে এখানে দেখো রেপ্লিকেবল রিজন যে অংশটা, এই অংশে এইটুকু কেটে এখানে আমার ডিএনএ রিকম্বিনেশন তৈরি করা হয়। অর্থাৎ ওখানে কেটে আমার টার্গেট ডিএনএটা এখানে ইনসার্ট করা হয়। যখন ইনসার্ট করা হয়, দুই পাশের যে লাল অংশগুলো দেখছি এখানে মূলত 5' প্রান্ত এবং 3' প্রান্তটা, এই দুটো প্রান্ত কস সাইট হিসাবে কাজ করে। দেখো ফাজের ভেতরে ব্যাকটেরিয়ার হেডের ভেতরে এটা লিনিয়ার আছে, কিন্তু যখনই আমি এটাকে আমার হোস্টের মধ্যে ঢুকিয়ে দেব প্যাকেজিং অ্যাসেম্বলি তো হয়ে যাবে, কিন্তু যখন আমি এটাকে ইনফেক্টেড কলের ভেতরে দিচ্ছি তখন এটা কিন্তু সার্কুলার হয়ে যাচ্ছে। অর্থাৎ ওই কস সাইট দুটো পরস্পরের সাথে যুক্ত হয়ে আমার ভেক্টরটা তৈরি করছে। এটাই হচ্ছে এর বেসিক যেই অ্যাডভান্টেজ সেইটা। তো এখানে আমরা যে জিনিসটা দেখব যে এদের ক্ষেত্রে আমরা দুই ধরনের প্লেট দেখি, সেটা কিরকম। এখানে সিআই জিন বলে একটা জিন আছে এই ভেক্টরের মধ্যে, সেই জিনটা যদি উপস্থিত থাকে তাহলে এরকম ঘোলাটে, যেটা আমরা ঘোলা ঘোলা অংশ দেখছি, ঘোলাটে প্লেট তৈরি করে যদি আমার রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি না হয়, অর্থাৎ সিআই জিনটা স্বাভাবিক থাকে। কিন্তু যদি আমার রিকম্বিনেন্ট ডিএনএটা এর ভেতরে সংযুক্ত হয়ে যায় তাহলে স্বচ্ছ প্লেট দেখা যায়, অর্থাৎ স্বচ্ছ কলোনিগুলা আমার রিকম্বিনেন্ট ডিএনএ নিতে পারবে এবং অন্যগুলা নিবে না। এর ভেতরে এই যে ব্যাকটেরিওফাজের দুটো আমরা বলেছি, একটা হচ্ছে ল্যামডা ফাজ আর একটা হচ্ছে M13 ল্যামডা। তো আমরা দুটো সম্পর্কে একটু পরে দেখছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ল্যামডা ফাজের লাইফ সাইকেলটা আমার এখানে খুব ইম্পর্টেন্ট কাজ করবে। সেটা কীরকম, যে ল্যামডা ফাজের এই যে লাইফ সাইকেল দুই ধরনের থাকে, একটা হচ্ছে লাইসোজেনিক আর একটা হচ্ছে লাইটিক। এই দুটো লাইফ সাইকেল এখানে খুব ইম্পর্টেন্ট আমার এই ল্যামডা আর M13 ল্যামডার বংশবিস্তারের জন্য।
তো সেটা কিভাবে হয়? ব্যাকটেরিওফাজ যেই ভাইরাসটি আছে, এটা হচ্ছে আমি এই লাইফ সাইকেল শেষে 300টি পর্যন্ত কপি পেতে পারি, এবং এর ভেতরে 10 থেকে 23 কেবি ডিএনএ ইনসার্ট করা যায়। আগেরগুলোতে আমরা দেখেছি সর্বোচ্চ 10 থেকে 15 কেবি পর্যন্ত ইনসার্ট করতে পারছি, কিন্তু এখানে আরও বেশি পারছি, অর্থাৎ 10 থেকে 23 কেবি পর্যন্ত আমরা এখানে ইনসার্ট করতে পারছি। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, আমার ভাইরাসে এটা লিনিয়ার ডিএনএ থাকলেও আমি যখন হোস্টের ভিতরে ঢুকাচ্ছি তখন এটা সার্কুলার হয়ে যাচ্ছে। এটা আমার খুবই ইম্পর্টেন্ট কিছু বৈশিষ্ট্য। তো এখানে আমরা দেখি যে ফাজ ভেক্টরটা কিভাবে বংশবিস্তার করে। তো দেখো, প্রথমে আমরা যদি দেখি, ফাজ একটা ব্যাকটেরিয়ার সাথে ফার্স্ট ভাইরাস যেটা থাকে ব্যাকটেরিয়ার গায়ে অ্যাটাচ হওয়ার পরে এই ভাইরাসটার ভেতরে ডিএনএ আছে, লাল রঙের যে অংশটা, পুরো অংশের মধ্যে শুধুমাত্র কি করে, ডিএনএটা এর মধ্যে চলে আসে। তখন সেটা দেখছি আমরা কিরকম, লিনিয়ার ফেজ ডিএনএ কি হয়ে যায়, সার্কুলার হয়ে যায়। এরপরে কি করে, এই সার্কুলার ডিএনএটি পরের ধাপে গিয়ে করে রেপ্লিকেশন। দেখো, এই যে এখানে ব্লু কালার, সেটা কিন্তু ব্যাকটেরিয়ার যেই নিজস্ব ডিএনএ সেটা, তার সাথে কিন্তু এর কোনো সংযোগ নাই। ব্যাকটেরিয়ার মধ্যে সে তার নিজস্ব কার্যাবলী আলাদাভাবেই সম্পূর্ণ করছে। যেমন সে হেড তৈরি করছে, সে টেল তৈরি করছে, সে তার ডিএনএর কপি তৈরি করছে, তার মানে সব কিছুই রেপ্লিকেশন তৈরি করছে। পরবর্তীতে কি করছে, যে এই যে দেখো হেড টেল এগুলা তৈরি করার পরে সে সবগুলাকে অ্যাসেম্বলি করছে, অর্থাৎ সব আলাদা আলাদা জিনিসগুলাকে একত্রিত করে সে পূর্ণাঙ্গ ভাইরাসে রূপান্তর হচ্ছে। যখন এই ভাইরাসের মধ্যে এর নির্দিষ্ট সংখ্যা হয়ে যাবে, তখন তো আর এর ভিতর থাকতে পারবে না। তখন সে কি করবে, এই ফার্স্ট ভাইরাসকে ধ্বংস করে লাইসিস করে সে এখান থেকে বের হয়ে যাবে। এই যে যে সাইকেলটি, এটাকে বলা হয় হচ্ছে লাইটিক সাইকেল। এরপরে আমরা দেখব হচ্ছে লাইসোজেনিক সাইকেল। দেখো, প্রথম দুটো ধাপ সেমই হবে, তারপরের ধাপে যদি আমরা আসি, এখানে লাইসোজেনিক ধাপটা আমার শুরু হবে। সেখানে দেখো, আগেরটাতে আমার কিন্তু যেই ডিএনএটা ছিল সার্কুলার, সেটা কিন্তু আলাদাই ছিল, কিন্তু এখানে যদি আমরা দেখি, দেখো এটা ব্যাকটেরিয়ার যে নিজস্ব ডিএনএ তার সাথে সে কিন্তু সংযুক্ত হয়েছে। হওয়ার পরে কি করছে, ব্যাকটেরিয়া যখন কপি তৈরি করে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, সেও তার সাথে আলাদা হয়ে দুটো কপি তৈরি করছে, এবং পরবর্তীতে যখন তার দরকার হবে তখন সে কি করবে, ওই ব্যাকটেরিয়ার ডিএনএ থেকে সে টোটালি আবার বের হয়ে আসবে। বের হয়ে এসে কি করবে, ওই যে লাইটিক সাইকেল যেভাবে সম্পূর্ণ হয়েছিল সেম একই প্রসেস সে তৈরি করবে। অর্থাৎ এই ডিএনএ থেকে সে হেড টেইল ডিএনএর কপি তৈরি করবে, একইভাবে সে অ্যাসেম্বলি করে ডিএনএ পূর্ণাঙ্গ ভাইরাসে রূপান্তর হবে, এবং পরবর্তীতে সে সেখানে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে বের হয়ে আসবে। এখন এই দুটো লাইফ সাইকেল আমি কেন দেখালাম, এই দুটো লাইফ সাইকেল দেখো, এখানে কিন্তু আমার স্ক্রিনিংয়ের প্রয়োজন হচ্ছে না, কারণ খুব সহজেই আমি লাইটিক সাইকেলের মাধ্যমে আমার ভাইরাসগুলোকে বা আমার কাঙ্ক্ষিত ডিএনএকে এখান থেকে বের করতে পারছি। এজন্য এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আবার লাইসোজেনিক সাইকেল যদি আমরা দেখি, তাহলে এখানে খুব সহজে, ওখানে তো আমি পূর্ণাঙ্গ জিনিসটা পাচ্ছি, কিন্তু আমার যদি শুধু কপির দরকার হয়, যে আমি শুধু রেপ্লিকেশনটা চাচ্ছি, সেটাও কিন্তু আমার সম্ভব। কিভাবে? লাইসোজেনিক সাইকেলের মাধ্যমে। লাইটিক এবং লাইসোজেনিক এদের দুটো দশা হলেও মূলত এদের অনুকূল এবং প্রতিকূল দশার উপরে ডিপেন্ড করে কিছু এনজাইমের উপস্থিতি বা অনুপস্থিতি, প্রোটিন উপাদানের উপস্থিতির ভিত্তিতে এরা দুটো লাইফ সাইকেল চালিয়ে থাকে। সো আমার কোনটা দরকার সেটা ডিপেন্ড করবে আমি ওই মাধ্যমে তার কি ধরনের পরিবেশ সৃষ্টি করব সেটার উপরে। এটা হচ্ছে এর মূল বিষয়। তো ব্যাকটেরিওফাজের যে বিষয়টা আসছে এখানে, এটা দুইভাবে এর প্রক্রিয়াটি সম্পূর্ণ করে থাকে। তো ল্যামডাফাজ যেটা, এটা হচ্ছে 23 কেবি পর্যন্ত ইনসার্ট করা যায়। এটা একটা ডাবল স্ট্যান্ডার্ড
ডিএনএ থাকে এর ভেতরে, এর কস সাইট আছে আমরা বলেছি, এবং সাধারণত এদের অরিজিন অফ রেপ্লিকেশনের দরকার হয় না। কারণ হচ্ছে যে এ সরাসরি ব্যাকটেরিয়ার ডিএনএর ভেতরে ইনসার্ট হয়ে তার সমস্ত উপাদান দিয়ে সে রেপ্লিকেশন করতে পারে। এজন্য এর ভেতরে আলাদা কোনো অরিজিন অফ রেপ্লিকেশনের দরকার হয় না, আলাদাভাবে ট্রান্সফরমেশনের দরকার হয় না। আর আমরা তো আগেই পড়েছি যে স্বচ্ছ এবং গোলাপ প্লেট দেখে আমরা খুব সহজে এদেরকে আইডেন্টিফাই করতে পারি। এই সুবিধাগুলো এই ব্যাকটেরিওফাজের ভেতর থেকে আমরা খুব সহজে নিতে পারবো। এজন্য এটা খুবই আমাদের ইম্পর্টেন্ট। তো ইনসার্ট মেথড, যেটা ইনসার্ট মানে কি, ঢোকানো। তাহলে কি করব আমরা একটু দেখি। দেখো, এটা আমরা মনে করি একটা ব্যাকটেরিওফাজের ডিএনএ। তো এখানে আমার কি করতে হবে, যে এর দুটো কস সাইড থাকবে অবশ্যই, আমরা বলেছি যে এর অন্যতম বৈশিষ্ট্য। এবং দেখো, একটা মাথা লম্বা, একটা মাথা খাটো, অর্থাৎ এটা যখন গোল হয়ে আসবে তখন পরস্পরের সাথে আবার যুক্ত হতে পারবে। তো এখানে আমরা যদি এদেরকে এই হলুদ অংশ যেটা আছে এখানে যদি আমরা কাটি, তাহলে দেখো হলুদ এবং গোলাপি সহ একটা অংশ আর সবুজ আর একটা অংশ, মাঝখানে একটা ফাঁকা অংশ আসছে। এখানে আমি কি করতে পারি, আমার যে কাঙ্ক্ষিত ডিএনএ সেটা এটাকে সংযুক্ত করতে পারি, অর্থাৎ এর ভেতরে আমার কাঙ্ক্ষিত ডিএনএটাকে ইনসার্ট করতে পারি। এই জন্য এই মেথডটাকে বলা হচ্ছে ইনসারশন মেথড। এবং এখানে 18 কেবি পর্যন্ত ফরেন ডিএনএ ইনসার্ট করা সম্ভব। রিপ্লেসমেন্ট অর্থাৎ প্রতিস্থাপন, তার মানে কাউকে সরিয়ে দিয়ে সেখানে আরেকজনকে ঢুকিয়ে দিতে হবে, এমন প্রসেসটাকে বলা হচ্ছে রিপ্লেসমেন্ট মেথড। সেটা কেমন আমরা দেখি। দেখো, আগের মতনই আমার এখানে কজ আছে। তো আমি এখানে হলুদ রঙের যে অংশটা আছে এই অংশটা সাধারণত এর আননেসেসারি কিছু জিন থাকে, যেটা না হলেও এর কোনো সমস্যা নাই। তাহলে কি করব, এবং বাম H1 এই এনজাইমটাতে এটা কাটা যাবে। তাহলে এই দুটো অংশে যদি আমি একই এনজাইম দিয়ে কাটি তাহলে হলুদ অংশটুকু বের হয়ে যাবে। এই হলুদ অংশটাকে বলা হয় স্টাফার অংশ, এবং এটা অপ্রয়োজনীয়, এটা লাগে না। তখন আমি কি করতে পারি, ওইটাকে রিপ্লেস করে আমার যে কাঙ্ক্ষিত ডিএনএ সেটা এখানে ইনসার্ট করতে পারি। এবং এই অংশে যেহেতু আমি একটা নির্দিষ্ট অংশ এখান থেকে কেটে ফেলেই দিচ্ছি, তাহলে কি হবে, ইনসারশন মেথডের থেকে রিপ্লেসমেন্ট মেথডে আমি আরও বড় ডিএনএ খণ্ড ইনসার্ট করতে পারবো। এখানে সাধারণত আমি 20 থেকে 25 কেবি পর্যন্ত ডিএনএ ইনসার্ট করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমার ব্যাকটেরিওফাজ ভেক্টর যেটা ছিল, তার যে ভেক্টর, তার কার্যক্রম বা কিভাবে কাজ করবে সেগুলো আমরা দেখলাম। এখন আসি হচ্ছে ফাজমিড ভেক্টরস। ফাজমিড নামটা কিছুটা কম্বাইন্ড করে আসছে। কি কি কম্বাইন্ড? প্লাজমিড, মিড আসছে হচ্ছে প্লাজমিড থেকে। তার মানে প্লাজমিডের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়ে এসেছি তার সবগুলো বৈশিষ্ট্যই এখানে পাওয়া যাবে। তার সাথে আমার কি থাকবে, দেখো, ফাজ, এই যে ব্যাকটেরিওফাজ পড়লাম, ফাজের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা কাজে লাগিয়ে কাজ করতে পারবো। তাহলে দুটো মিলে আসছে ফাজমিড। আগে ফাজ লেখা উচিত ছিল, পরে প্লাজমিড, তাহলে তোমাদের জন্য বুঝতে আরো সহজ হতো। যাই হোক, তাহলে আমরা বলেছি প্লাজমিডের অরি অঞ্চল থাকবে। মার্কার হিসাবে আমরা অ্যাম্পিসিলিন দেখেছি, যে পাক ভেক্টরে যেটা দেখেছি ল্যাগ জেন থাকবে, মাল্টিপল ক্লোনিং সাইট থাকবে, এবং এখানে 30 কেবি পর্যন্ত ডিএনএ ইনসার্ট করা যাবে। আগেরটার থেকে কিন্তু এটা কিন্তু আরও বেশি ডিএনএ ইনসার্ট করা সম্ভব। আর ফাজমিডের ক্ষেত্রে আমরা কোন বৈশিষ্ট্যটাকে এখানে কাজে লাগাবো, সেটা হচ্ছে ফাজ লাইটিক সাইকেলটাকে আমরা এখানে মাথায় রেখে কাজ করতে পারবো। এটা হচ্ছে একটা ফাজমিড ভেক্টর, যেটা হচ্ছে পি ব্লু স্ক্রিপ্ট এসকে এটা বলা হয়। এছাড়াও আমরা হচ্ছে M13 ল্যামডা, যেটা ফাজ ব্যাকটেরিওফাজের মধ্যে আমরা ল্যামডা ফাজ পড়েছি, এবং ফাজমিডে এই M13 যে ফাজ ভেক্টরটা আছে সেটাও ব্যবহার করা হয়। এবং M13 ফাজ ল্যামডার যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, এবং এটাই হচ্ছে এর অন্যতম একটা বৈশিষ্ট্য। সেটা কেমন, যে এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএটা প্রথমে ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে কি করে, সে সার্কুলার হয়ে
এর কপি তৈরি করে ডাবল স্ট্যান্ড করে এবং ডাবল স্ট্যান্ড করার পরে সে রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন হওয়ার পরে যখন 100টা কপি রেপ্লিকেট তৈরি করে ফেলে তখন সে আবার সিঙ্গেল স্ট্যান্ড হয়ে যায় এবং সিঙ্গেল স্ট্যান্ড হয়ে তার যা যা তৈরি করার দরকার সেগুলো সে তৈরি করে এখান থেকে বের হয়ে আসে। অর্থাৎ প্রথমে সে লাইসোজেনিক ধাপে সে তার কপি তৈরি করে এবং পরবর্তীতে লাইটিক সাইকেলের মাধ্যমে সে বের হয়ে আসে। তাহলে আমরা এখানে দেখি কি কি জিনিস আছে। অবশ্যই কি থাকতে হবে এখানে, দেখো সাইজটা 2958 বেস পেয়ার এর সাইজটা। CO-E1 অরিজিন অর্থাৎ প্লাজমিডের যে অরিজিনটা থাকবে সেটা তো থাকবেই, তার সাথে F1 অরিজিন, এটা হচ্ছে ফ্লামেন্টাস যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেখানে এইগুলার যে অরিজিনটা সেটা পাওয়া যাবে। এখানে মাল্টিপল ক্লোনিং সাইট আছে, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স আছে, ল্যাক রেজিস্ট্যান্স আছে, এগুলো তো আমি আগেই বললাম যে এগুলো এখানে থাকবে। এরপরে এসে আমরা হচ্ছে কসমিড ভেক্টর। কসমিড মিড কি কোথা থেকে আসে এটা আমরা আগেই শিখেছি, ফাজমিড থেকে। আর কজ কোথা থেকে আসছে, ওই যে ব্যাকটেরিয়ার শুধুমাত্র কোন অংশটা এখানে আসবে, কজ অংশটা আসবে। আগের ফাজমিডে কিন্তু আমরা হচ্ছে ফাজের লাইটিক বা লাইসোজেনিক সাইকেলটাকে মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে ধরেছি, আর এখানে আমরা কজ সাইডটাকে ধরবো। তাহলে প্লাজমিড প্লাস ল্যামডা ফাজ মিলে হবে হচ্ছে কসমিড। এবং প্লাজমিডের অরি অঞ্চল থাকবে, মার্কার অঞ্চল থাকবে, মাল্টিপল ক্লোনিং সাইট থাকবে এবং এখানে 50 কেবি ডিএনএ ইনসার্ট করা সম্ভব। ল্যামডা ফাজে আমরা কি রাখবো, কস স্টিকি ইন রাখবো। দেখো আগেরটার সাথে তোমার এটাও মনে হতে পারে যে আগে যা যা ছিল এখানেও সেটা আছে, তাহলে এটার আবার নতুনত্ব কি, এটা দিয়ে আবার কি এমন করা যাবে যে একই তো আসলো, ওখানেও তো কস সাইট ছিল, শুধু লাইটিক বা লাইসোজেনিক তো মূল বিষয় না। এখানে বিষয়টা হচ্ছে যে এই কস সাইটটা খুবই ইম্পর্টেন্ট। এই কস সাইটটা এমনভাবে এদের যুক্ত করে যে যেই ইনসার্টেড ডিএনএটা এইটা একটা অংশ যুক্ত হয় না, এরা পরপর যুক্ত হতে হতে একটা লিনিয়ার অসংখ্য লম্বা ডিএনএর খণ্ড তৈরি করে। আমরা একটু দেখি তাহলে আমরা বুঝবো। দেখো এটা হচ্ছে একটি ফাজমিড ভেক্টর, অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্স অরি অঞ্চল, বাম H1 আর কজ সার্কুলার দেখতে পাচ্ছি। এখন যদি এখানে আমরা বাম H1টা দিয়ে কাটি তাহলে দেখো বাম H1 একটা সাইডে থাকবে, তারপরে হচ্ছে গোল যেই ব্লু কালারের অংশটা দেখছি ওটা হচ্ছে কজ অরিজিন অফ রেপ্লিকেশন, লালটা হচ্ছে আমার এম্পিসিলিন রেজিস্ট্যান্স, আবার বাম H1 এর অপর প্রান্তটা ওখানে আছে। দেখো আমি আমার কাঙ্ক্ষিত ডিএনএ এর ভেতরে ইনসার্ট করছি। এই যে ছবিটা দেখো বাম H1 এর পরে আমার কি হচ্ছে, রাইট সাইডে এই যে উপরের যে চিত্রটা তার পাশে যদি আমরা দেখি আমার ডিএনএটা ইনসার্ট হয়েছে। পরবর্তীতে দেখো সেম আর একটা খণ্ড, তারপরে এভাবে পরপর যুক্ত হতে থাকে। এই যে যুক্ত হচ্ছে একটা লিনিয়ার লম্বা ডিএনএ তৈরি করে। কিন্তু এর পরবর্তীতে কি করে, এই যে আমার কাঙ্ক্ষিত যে ডিএনএটুকু এটা একটা লুপ তৈরি করে। লুপ তৈরি করে মানে একটা গোলাকৃতির লুপ, কি জিনিস সেটা তো আমরা বুঝি, সেই লুপটা ওখান থেকে কেটে খণ্ডিত হয়ে গোলাকৃতির ধারণ করে, মানে আমার কাঙ্ক্ষিত ডিএনএটুকুই সেখানে পাওয়া যায়। ইয়াক ভেক্টর, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, এইটা হচ্ছে আমাদের পরবর্তী যেটা সেই অংশটা। তো এখানে 1000 কেবি পর্যন্ত ডিএনএ ইনসার্ট করা যায় এবং এর অন্যতম বৈশিষ্ট্য যে ইস্ট একটি ইউক্যারিওটিক সেল। তো আমরা এতক্ষণ যেগুলো দেখেছি ব্যাকটেরিয়া সাধারণত প্রোক্যারিওটিক, তো প্রোক্যারিওটিকে কিছু কিছু সমস্যা হয়ে থাকে রেপ্লিকেশনে, সেই অসুবিধাটা দূর করার জন্যই এই ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম এই ভেক্টরটি ব্যবহার করা হয়ে থাকে। তবে এর একটা সুবিধা, এটা বোথ ইউক্যারিওটস এবং প্রোক্যারিওটস দুই ধরনের কোষেই ক্লোন করতে সম্ভব, অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ইস্ট দুটোর মধ্যে এ ক্লোন করতে সক্ষম। এবং এর ভেতরে বোথ ব্যাকটেরিয়া এবং ইস্ট দুটোরই অরিজিন অফ রেপ্লিকেশন মার্কার রিজন এইটা আছে। এইটা ছাড়া এর যে বিশেষত্ব যেটা সেইটা কি থাকবে, দেখো
সেন্ট্রোমিয়ার কোথায় থাকে? ক্রোমোজোম। এজন্য আমরা বলছি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। সেন্ট্রোমিয়ার থাকে, যেগুলো প্লাজমিড বা অন্য অন্য যে ভেক্টরগুলো আমরা দেখেছি সেখানে এগুলা ছিল না। আচ্ছা, তারপরে কি থাকবে? ব্যাকটেরিয়াল অরিজিন থাকবে, ইস্টের অরিজিন থাকবে। অর্থাৎ রেপ্লিকেশন আমি যেটাতেই ঢুকাই না কেন দুটোতেই এ রেপ্লিকেট করতে সক্ষম। তারপরে মাল্টিপল ক্লোনিং সাইট থাকবে। দেখো, সিলেক্টেবল মার্কার দুটো আছে, অর্থাৎ ব্যাকটেরিয়াতে দিলেও সিলেক্টেবল মার্কার পাবো, ইস্টে মধ্যে দিলেও সেখানেও আমরা পাবো। এবং অন্যতম আর একটা বৈশিষ্ট্য, টেলোমিয়ার রিজন, ওই যে সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার, এগুলো কিন্তু ক্রোমোজোমের বৈশিষ্ট্য এবং এটাই হচ্ছে এর অন্যতম ফিচার বা বৈশিষ্ট্য। এখন দেখো, এই দুই টেলোমিয়ার অংশে একটা অ্যাশ কালারের অংশ তীর চিহ্ন দেওয়া আছে। এই অংশটুকু এক্সেস, অর্থাৎ এই অংশে সাধারণত আমি আমার কাঙ্ক্ষিত ডিএনএ চাইলে ইনসার্ট করতে পারি, বা এই অংশটুকু কেটে ফেলে দিলে এটা একটা লিনিয়ার ডিএনএ হয়ে যেতে পারে, লাইক অ্যাজ এ ক্রোমোজোম। তো আমরা একটু দেখি কিরকম হতে পারে। দেখো, আমি ওই অংশটা কেটে ফেলে দিলাম, তাহলে এটা কি হবে? দেখতে এরকম হয়ে যাবে। দুই পাশে টেলোমিয়ার অংশ, মাঝখানে দেখো সেন্ট্রোমিয়ার চলে আসছে। এখন দেখো, এই যে অংশটা, এই ফাঁকা অংশে আমি কেটে এখানে আমার কাঙ্ক্ষিত ডিএনএটা ইনসার্ট করতে পারি, কারণ ওখানে আমার মাল্টিপল ক্লোনিং সাইটটা ছিল। তো আমার কাঙ্ক্ষিত ডিএনএ কতটুকু? এইটুকু আমি এই অঞ্চলে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে পরবর্তীতে যখন আমি এটাকে স্ক্রিনিং করব, যেসব ইস্ট বা ব্যাকটেরিয়া আমার কাঙ্ক্ষিত ডিএনএ ইস্ট ভেক্টরের মধ্যে আছে সেগুলো আমার এরকম রেড কলোনি দিবে, এবং যেগুলো ঢুকবে না সেগুলো হচ্ছে হোয়াইট কলোনি দিবে। সেটা দেখে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো। এছাড়া ইস্টের আরও 5 ধরনের ভেক্টর আছে, যেগুলো আমরা যখন নেক্সটে আরও একটা চ্যাপ্টার আছে, আরেকটা সেকেন্ড পার্টের যে মানে এই বায়োটেকনোলজিরই আরেকটা পার্ট আছে, তার ইস্ট ক্লোনিং যখন আমরা পড়বো তখন সেখানে আমি ডিটেলস দেখাবো। এরপরে আসি সর্বশেষ যে ভেক্টরটি, ব্যাক ভেক্টর। ব্যাক ভেক্টরটা কীরকম? দেখো, ওই যে ইস্টের মতন, ইস্ট আর্টিফিশিয়াল ভেক্টর। ইস্টে যেমন আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ডিএনএ ইনসার্ট করতে পেরেছি, এখানেও অনেক বেশি বা বড় ডিএনএ ইনসার্ট করতে পারবো দেখে এটাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম ভেক্টর। এখানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অঞ্চল পাওয়া যাবে, ল্যাকজেড যে অঞ্চলটা সেটা, এবং এর ভেতরে মাল্টিপল ক্লোনিং সাইট থাকবে। এবং এখানে কেটে যদি আমার কাঙ্ক্ষিত ডিএনএটি ইনসার্ট করতে পারি, তাহলে আমি ব্লু হোয়াইট ক্লোনির মাধ্যমে খুব সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারবো। এখানে প্লাজমিড বা পারজিন আছে, ফ্লামেন্টাস যেই ব্যাকটেরিয়ার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে সেটা এখানে। মূলত এই ছিল হচ্ছে তোমাদের ক্লোনিং ভেক্টর সম্পর্কে ডিটেলস। একটু লং হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, ধীরে ধীরে দেখবে, তাহলে তোমাদের এটা খুব বেশি সমস্যা হবে না। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারবে। তার সাথে একটু বইটাকে রিলেট করতে যদি পারো, তাহলে জিনিসগুলো অনেক সহজ মনে হবে। এবং প্রতিটি বিষয়ে যেহেতু নতুন, একটু বারবার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজ মনে হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।